স্বাস্থ্য দুরন্তমন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলি না রে ভাই, বুঝবি সেদিন দেখবি যেদিন একটাও দাঁত নাই। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর দাঁতের ক্ষয় ও দাঁত ব্যথা নিয়ে। সাথে আছেন পেডিয়াট্রিক ডেন্টিস্ট ডাক্তার মোহাম্মদ সাজেদুল আসিফ ফারজান। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, প্রথমেই জানতে চাচ্ছি যে শিশুর যে দাঁতে ব্যথা, এটাই তো সবচেয়ে কমন, তো এটা কেন হয়? শিশুর দাঁতে ব্যথার আসলে নানাবিধ কারণ আছে। তার মধ্যে যদি আমরা বলি উল্লেখযোগ্য এক নাম্বার বলতে পারি আমরা দাঁতের ক্ষয়। হ্যাঁ, আরও সহজ করে যদি বলি, যেটা প্রচলিতভাবে ডেন্টাল ক্যারিজ বলে আমাদের ডেন্টাল সায়েন্সে, ক্যাভিটি বলে সাধারণ মানুষ, এটা থেকে একটা ব্যথা হতে পারে। তারপরে ধরুন যে দাঁত যখন মুখে ওঠে, হ্যাঁ, সেটা দুধ দাঁত হতে পারে, সেটা স্থায়ী দাঁত হতে পারে, যখন মুখে আসে তখন ব্যথা হতে পারে। তারপরে মাড়িতে প্রদাহ, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে দাঁত আমাদের চোয়ালের হাড়ে বসানো থাকে, দাঁত এবং হাড়ের মধ্যে কিছু লিগামেন্ট থাকে, তার উপরে যে মাংসটা থাকে, এই জিনিসগুলোকে আমরা দাঁতের সাপোর্টিং স্ট্রাকচার বলি। ওই মাড়িতে যদি কোনো প্রদাহ হয় সেখান থেকে ব্যথা হতে পারে, বা দাঁতে বা মাড়িতে কোনো সংক্রমণ বা কোনো প্রদাহ যদি হয় সেখান থেকে ব্যথা হতে পারে। কোনো কারণে দাঁতে যদি আঘাতপ্রাপ্ত হয় শিশু, সেখান থেকেও দাঁতে ব্যথা হতে পারে। তাহলে অনেকগুলো কারণ, অনেক ধরনের কারণ আসলে দাঁত ব্যথার। তো দাঁতে ব্যথা হলে করণীয়টা কি? এখানে ঘরোয়া কিছু সমাধান আছে। ধরুন ইমিডিয়েটলি বাচ্চা ব্যথার কথা বলছে যে আমার দাঁতে অনেক ব্যথা হচ্ছে, তো আপনি ঘরোয়াভাবে যেটা করতে পারেন যে তাকে আমরা কুসুম গরম পানি দিয়ে কুলকুচি করতে বলতে পারি। যদি ধরেন যে তার মাড়িটা ফুলে গেছে, সেখানে আমরা কোল্ড কম্প্রেশন করতে পারি, বরফ বা ঠান্ডা কিছু দিয়ে সেই ফুল অংশটাকে চেপে ধরে রাখতে পারি। দাঁত পরিষ্কার করতে তাকে বলতে পারি বা দাঁতটা পরিষ্কার করিয়ে দিতে পারি। তো দাঁত পরিষ্কার করার আসলে বহুবিধ প্রক্রিয়া আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দাঁত ব্রাশ করা। তো নিয়ম মেনে নিয়ম মতো দাঁত ব্রাশ করা, সেই জিনিসগুলোকে আমরা তাকে বুঝিয়ে বলা বা তাকে শেখানো বা সেই বিষয়ে তাকে উদ্বুদ্ধ করা, সেটা করতে পারি। যদি দেখা যায় যে এতে ব্যথা তার কমছে না, বরঞ্চ আরও বাড়ছে বা ব্যথাটা থেকেই যাচ্ছে, আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। তখন ডাক্তার দেখবেন আর কি যে ব্যথাটা কেন হচ্ছে। হ্যাঁ, তো ব্যথা অনেক রকমের হতে পারে। যদি ক্যাভিটি ক্ষয় থেকে হয়, তাহলে প্রাথমিক অবস্থায় দাঁতের সবচেয়ে বাইরের যে আবরণ, সেটাকে আমরা অ্যানামেল বলি। হ্যাঁ, দিস ইজ দ্য হার্ডেস্ট ক্যালসিফাইড টিস্যু অফ দ্য বডি। অ্যানামেলটা ক্ষয় হয়ে যাওয়ার কারণগুলো কি সেটা জানা জরুরি। সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফুড হ্যাবিট, কি খাচ্ছি। তো যদি রিফাইন্ড কার্বোহাইড্রেট বা প্রসেসড যেই কার্বোহাইড্রেটগুলো, শর্করাগুলো, আরও সহজ করে যদি বলি, যে খাবারগুলো দাঁতে আটকে থাকে, আপনি খেয়াল করে দেখবেন যে খাবারগুলো খেলে দাঁতে আটকে থাকে, সেই খাবারগুলো লম্বা সময় যদি মুখে থাকে, লম্বা সময় যদি সেই খাবারটা দাঁতে আটকে থাকে, সেই ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়াটা করে কি খাবারটাকে ফার্মেন্টেশন মানে পচিয়ে ফেলে, বা খাবারটাকে ফার্মেন্ট করে সেখান থেকে একটা অ্যাসিড প্রডিউস হয়। সেই অ্যাসিডটা দাঁতের এই শক্ত অ্যানামেলটাকে ক্ষয় করে ফেলে। প্রাথমিক অবস্থায় দাঁত শিরশির করতে থাকে। যখন এটা আরও গভীর হয়, মানে তার পরের যে লেয়ার ডেন্টিন, সেটা যদি আক্রান্ত হয়, বা তারও ভিতরে দাঁতের যেই মজ্জা, হ্যাঁ, যেটাকে আমরা ডেন্টাল পাল্প বলি, সেটা এফেক্টেড হয়, তখন ব্যথা শুরু হয়ে যায়। যে ধরনের খাবারগুলো দাঁতে আটকে থাকে, এই খাবারগুলো সম্পর্কে আসলে আমাদের মা এবং বাবাদেরও সচেতন থাকতে হবে, কারণ এটা খুব ভালো একটা সূত্র বলে দিলেন যে দাঁতে আটকে থাকে এ ধরনের খাবারগুলো আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত। আমি একটু ইতিবাচকভাবে যদি বলি, আমি কোন খাবারগুলো খাবো দাঁত এবং মাড়ি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, শাকসবজি ফলমূলের দিকে মনোনিবেশ করতে হবে। শাকসবজির মধ্যে আঁশ জাতীয় যে খাবারগুলো, ফলমূল, মৌসুমি ফল, আরও সহজ করে যদি বলি, এমন ফল যে ফলটা কামড় দিলে কটাস করে একটা শব্দ হয়, ধরুন বড়ই, পেয়ারা, আমড়া, হ্যাঁ, এই যে ফলগুলো, আপেল, এই যে ফলগুলো, এগুলো দাঁতের জন্য ভালো। ফাস্ট ফুড, বাজারে প্রচলিত যে খাবারগুলো, সেগুলো থেকে আস্তে আস্তে বাচ্চাকে মোটিভেট করে সরিয়ে আনতে হবে। আপনি যদি চট করে বলেন এটা খাওয়াই যাবে না, সে অ্যাকসেপ্ট করবে না, তাকে মোটিভেট করতে হবে যে তোমার এটা খেলে কি সমস্যা হবে। খুব সহজ করে একটা জিনিস বলি যে দাঁত আসলে কেন দরকার। দাঁত কি খাওয়ার জন্য শুধু? বাচ্চাকে যদি বলেন যে খাওয়ার জন্য, তোমার দাঁত ভালো থাকার জন্য তুমি চিবাতে পারবে, তাহলে সে কিন্তু জিনিসটা সহজভাবে নাও নিতে পারে। তাকে যদি আমরা বরঞ্চ এভাবে বলি যে দাঁত শুধু খাওয়ার জন্য না, হ্যাঁ,
খাওয়ার জন্য একটা পার্ট দাঁত, পাশাপাশি দাঁতের আরও অনেক কাজ আছে। স্পষ্টভাবে কথা বলতে দাঁত দরকার, তোমার একটা ভালো ফেশিয়াল এক্সপ্রেশন, তোমাকে ভালো সুন্দর দেখতে পাওয়ার জন্য দাঁত দরকার, এবং দাঁত যার ভালো সে সুন্দর হাসতে পারে, যে সুন্দর করে হাসতে পারে সে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকে, এবং যারা আত্মবিশ্বাসী থাকে তারা বেশি সফলকাম হয়। এটা কিন্তু যেন একটা মোটিভেশন। তো তাকে যদি আপনি এইভাবে মোটিভেট করে দিতে পারেন তাহলে সে দাঁতের যত্ন নিবে, তাহলে সে সেই খাবারগুলোর প্রতি আগ্রহ পাবে। অনেক সময় দেখা যায় আসলে দাঁতের যত্ন নেওয়া সত্ত্বেও দাঁতের ক্ষয় বা ক্যাভিটি হচ্ছে, এটা আসলে কি কারণে হতে পারে? দাঁতের যত্ন নেওয়ার পরেও ক্যাভিটি হচ্ছে, হ্যাঁ সেটা হয়। আসলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে দাঁতের যত্নটা কোন মাত্রায় আমরা নিচ্ছি। শিশুদের প্রেক্ষাপটে যদি আমি বলি, দুবেলা দাঁত ব্রাশ করা, হ্যাঁ নিয়ম মেনে নিয়ম মতো দুবেলা দাঁত ব্রাশ করা, হ্যাঁ সেটা রাতে খাওয়ার পর দাঁত ব্রাশ করে শিশু ঘুমাবে এবং সকালে নাস্তা করার পর দাঁত ব্রাশ করবে। হ্যাঁ, এটা হচ্ছে দাঁত ব্রাশিংয়ের একটা বিষয়। খাওয়ার পর একটু কুলি করে মুখটা পরিষ্কার রাখা, দুই দাঁতের মাঝে খাবার আটকালে সেগুলো আমরা ফ্লসিং বলি। বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে যেটা হয় যে ধরুন দুই দাঁতের মাঝে খাবার আটকালে আমরা ওই সুতো দিয়ে পরিষ্কার করে নিতে বলি। তো এটা হচ্ছে একটা আদর্শ ব্যবস্থা দাঁত মুখ ভালো রাখার জন্য। এটা মেনটেন করার পরেও যদি সমস্যাটা থেকে যায় সেটা কি? তার মধ্যে বহুবিধ কারণ আছে। তার মধ্যে ধরুন জন্মগত বংশগত কিছু বিষয় আছে। ধরুন ওই যে 6 মাসে একবার করে দাঁতের ডাক্তারের কাছে যাওয়া, দাঁতটা যদি গঠনগতভাবে দুর্বল হয় তাহলে সেই সমস্যাগুলো হতে পারে। তারপরেও আমাদের ধরুন এই সমস্যাগুলো যেন না হয়, প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু থাকতে হবে। তাহলে আসলে দাঁত ব্রাশ করছি এটাই শেষ কথা না, কিভাবে দাঁত ব্রাশ করছি, 2 বার 2 মিনিট উপর নিচ করে, এ বিষয়ে আসলে মা বাবাকেও একটু ভালো মতো ওয়াকিবহাল থাকতে হবে। নিশ্চয়ই। দেখুন, আমরা পারিবারিকভাবে কিছু জিনিস আমরা মেনে চলি, হ্যাঁ বাঙালি কৃষ্টি কালচার সংস্কৃতিতে। ধরুন আমরা বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে টেবিলে বসে খাওয়াটা পছন্দ করি না, এটা একটা চর্চা। তো বাবা মা কিন্তু সন্তানকে এইভাবে মোটিভেট করতে পারে যে আমরা ব্রাশিংটাও একসাথে করি, তাহলে তার মধ্যে কি একটা ভ্যালুস ডেভেলপ করবে যে না ব্রাশটাও আসলে একসাথেই করতে হয়, সেটা একটা বিষয়। আরেকটি বিষয় এরকম হতে পারে যে যখন সে ব্রাশ করবে 2 মিনিট ব্রাশ করবে, তো দুবেলা ব্রাশ করবে 2 মিনিট, তো ওই সময়টাতে তাকে একটা মিউজিক দিতে পারেন আপনি 2 মিনিটের জন্য, যে এই 2 মিনিট মিউজিক বাজবে, তুমি 2 মিনিট ব্রাশ করবে। তাহলে হবে কি ওই মিউজিকের সাথে সাথে সে কিন্তু ব্রাশ করবে, এবং এটা আস্তে আস্তে তার একটা চর্চার মধ্যে চলে আসছে। টাইমার সেট করে দেয়া, দুধদাঁতটা যখন মুখে আসলো তখনই আমরা ব্রাশটা করতে বলি এবং বাবা মাকে শিখিয়ে দিতে বলি, হ্যাঁ কিভাবে ব্রাশটা করবে। শিশুদের দাঁত ব্রাশের সাইজটা ছোট হতে হয়, বাজারে অ্যাভেলেবেল আছে শিশুদের দাঁত ব্রাশ, এবং ব্রাশের যে ব্রিসেল যেটা দিয়ে দাঁত পরিষ্কার করি আমরা, সেটা নরম হতে হয়। সেই নরম ব্রিসেলের ছোট টুথব্রাশ শিশুদেরকে দিতে হবে এবং তাদেরকে শিখিয়ে দিতে হবে দাঁত ব্রাশটা কিভাবে করবে। যেমন দাঁতের বাইরের সামনের দাঁতের বাইরের দিকটা উপর নিচ করে ব্রাশ করলো। পেছনের দিকটাতে আমাদের মুখটাকে যদি আমরা একটা তল ভাবি, তার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপস অ্যান্ড ডাউনস নিচের ক্ষেত্রে, এবং উপরের ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলস করে আপস অ্যান্ড ডাউনস হলো। ভেতরের ক্ষেত্রেও এভাবেই যাবে, দাঁতের বাইরের সারফেস ভেতরের সারফেস হয়ে গেল। এখন দেখেন যে আমাদের 2 পাটি দাঁত আছে না, নিচের পাটি উপরের পাটি, যে অংশটুকু দিয়ে আমরা খাবার চিবাই, কেটে খাই বা পিষে খাই, হ্যাঁ আমাদের 3 ধরনের দাঁত দিয়ে আমাদের 3টি কাজ আছে আর কি। তো ওই সারফেসটাকে পরিষ্কার করতে হয়, সেখানে আমরা রোল করে দাঁতটাকে পরিষ্কার করব। কত সময় করব? 2 বার করব, আবার বলছি 2 বার করব। তাহলে দেখেন 2 একটা সংখ্যা হয়ে গেছে, কিন্তু 2 বার ব্রাশ করব, 2 মিনিট ব্রাশ করব, ঠিক আছে। কি দিয়ে ব্রাশ করব? টুথপেস্ট দিয়ে নিশ্চয়ই। সেটা কি? মেডিকেটেড টুথপেস্ট, এবং সেখানে ফ্লোরাইড থাকতে হবে, হ্যাঁ ফ্লোরাইড থাকতে হবে। সেই শিশুদের টুথপেস্টে কতটুকু ফ্লোরাইড থাকবে, বাজারে দাঁতের ডাক্তারদের প্রেসক্রাইব যে টুথপেস্টগুলো আছে, অনেক টুথপেস্ট আছে, সেখানে অপটিমাল লেভেলে ফ্লোরাইড থাকে। ফ্লোরাইডের কিছু খারাপ জিনিস আছে, কিন্তু সেটা মেনটেন করে সেই টুথপেস্টগুলো আসছে বাজারে, সো সেই টুথপেস্টগুলো দিয়ে দাঁত ব্রাশ করবে। খুব সুন্দর করে একদম ডিটেইলে আমাদেরকে কিন্তু আপনি বুঝিয়ে দিলেন যে কিভাবে দাঁত ব্রাশটা করতে হবে। এরপর যেটা জানতে চাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে বাসায় ক্যাভিটি হয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না,
তো এই দাঁতের ক্যাভিটি বা দাঁত ক্ষয়ের লক্ষণগুলো কি কি? প্রথমত দাঁতে খাবার আটকে থাকবে। হ্যাঁ, দাঁতে খাবার আটকে থাকবে, শিশু এসে বলবে যে দাঁতে খাবার আটকে থাকছে। তারপরে আপনি দেখবেন, ভালো করে লাইট দিয়ে দেখবেন যে ওখানে কালো স্পট, কালো দাগ দেখা যাচ্ছে, কালো স্পট, কালো স্পট দেখা যাচ্ছে, বা বাদামি রং হয়েছে দাঁতটা, মানে হচ্ছে ওখানে ক্যাভিটেশন বলি আমাদের মেডিকেল টার্মে, মানে গর্ত হওয়াটা শুরু হয়েছে। আপনি যখন এটা নোটিস করবেন, আপনাকে ধরে নিতে হবে যে এখানে দাঁত ক্ষয় শুরু হয়েছে, এবং সাথে সাথে আপনাকে বিডিএস ডাক্তারের কাছে চলে যেতে হবে। উনিই নির্ধারণ করবেন এখন এটা কি করা যায়। অনেক সময় যখন নতুন শিশু সন্তান জন্মগ্রহণ করে, তখন আমরা মায়েরা আসলে বুঝে উঠতে পারি না নতুন দাঁত ওঠার পর যত্নটা আসলে কিভাবে হবে। দাঁতও কিন্তু দু রকম আছে। একটাকে আমরা দুধ দাঁত বলি, মিল্ক টুথ, ডেসিডুয়াস টুথ, প্রাইমারি টুথ। দুধ দাঁত যেটা আমাদের 6 মাস বয়স থেকে মুখে আসতে শুরু করে 2 বছর পর্যন্ত, 2.5 বছর, অবস্থা ভিত্তিতে 3 বছরও হতে পারে। এটা হচ্ছে দুধ দাঁত, প্রাথমিক দাঁত যেটা আসছে। এই দাঁতগুলো যখন আসে মুখে, তখন বাচ্চার ফুড হ্যাবিট একরকম থাকে, খাওয়ার ধরন, তার বয়স, তার মানসিকতা, মনস্তত্ত্ব একরকম থাকে। আবার ধরুন 6 থেকে শুরু হয় স্থায়ী দাঁত মুখে আসা, যে দাঁতগুলো বাকি জীবন আজীবন তার মরণ পর্যন্ত এই দাঁতগুলোই মুখে থাকে। সেই দাঁতগুলো মুখে আসার একটা বিষয় থাকে। স্থায়ী দাঁতগুলোর মধ্যে আক্কেল দাঁত বলতে একটা কথা আছে, সেই দাঁতটা যখন মুখে আসে তখন আর একটা বিষয় আছে। আমি কিন্তু আপনাকে 3টা ভাগে ভাগ করে ফেললাম। আচ্ছা। একদম মোটা দাগে যদি বলি যে দাঁত মুখে আসার পরেই মাকে বিশেষত মাকে যে জিনিসটা করতে হবে, খেয়াল করতে হবে যে দাঁত যখন মুখে আসে, অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা একটু পেইনফুল হয়, ব্যথার কারণ হয়। তখন তাকে মনস্তাত্ত্বিকভাবে তাকে একটু আপ রাখা, যে এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। দাঁত যখন মুখে আসে, তখন সবার ক্ষেত্রেই এমনটা হয়। আমার ক্ষেত্রেও হয়েছিল, তোমার ক্ষেত্রেও হচ্ছে, সবার ক্ষেত্রেও তাই হয়। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 হচ্ছে তাকে নরম খাবার দিতে হবে। স্বাভাবিক যে খাবারগুলো সারাদিন সে খায়, 3টা মেইন মিল, ব্রেকফাস্ট, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, মাঝখানে যে খাবারগুলো খায়, স্বাভাবিক যে খাবারগুলো খায় সেগুলোই খাবে। কিন্তু খাবারের ধরনের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে নরম জিনিসটা। তার পাশাপাশি তার মুখের স্বাস্থ্যটা যেন ভালো থাকে, সেই জন্য কুলকুচি করে মুখ পরিষ্কার করা। সেক্ষেত্রে অবশ্যই যেটা আমরা বলি কুসুম গরম পানি, হালকা গরম পানি, 1 মগ কুসুম গরম পানিতে 1 চিমটি লবণ দিয়ে সেটা দিয়ে কুলি করে খাবারের পর কুলিটা করবেন। এটাই আমরা শিশুকে বুঝিয়ে বলি যে তোমার দাঁতটা কখন পরিষ্কার করতে হবে, যখন তুমি খাবে। দাঁতটা যখন ময়লা হবে তখন পরিষ্কার করতে হবে না, তাই তো করতে হবে। তো শিশুরা যেটা হয়, হ্যাঁ, যখন আমি বয়স আমার কম ছিল, আমিও করেছি যে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার আগে হুড়মুড় করে ব্রাশটা করতাম, তাই না? তো ব্রাশ করে আমি খাচ্ছি, তাই না? আমি যদি রাতে ব্রাশ করে ফেলি, আমি তো ঘুমের মধ্যে নিশ্চয়ই কিছু খাইনি। তো দাঁতটা ময়লা হওয়ার তো কোনো, বা দাঁতের ভিতরে কোনো কিছু আটকে থাকার তো কোনো কারণ নেই। সে তখনই ব্রাশ করবে যখন খাবে। সে সকালে স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্টটা সারবে, যেটুকুই খাক, যাই খাক, সেটা খেয়ে সে তারপরে দাঁত ব্রাশটা করবে। এই ব্যাপারে তাকে মোটিভেট করতে হবে। স্যার, আপনি বলছিলেন যে টুথপেস্ট এবং টুথব্রাশের কথা। অনেক সময় দেখা যায় যে অনেকে নিম গাছের ডাল ভেঙে বা অন্য কোনো গাছের ডাল দিয়ে ব্রাশ করে ফেলছে। তো এই জিনিসটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? হ্যাঁ, বেসলাইনটা হচ্ছে আপনাকে টুথপেস্ট এবং ব্রাশ ইউজ করতে হবে। ব্রাশ কোনটা? শিশুদের জন্য ছোট টুথব্রাশ এবং সফট ব্রিসেলের ব্রাশ। পেস্ট কোনটা? মেডিকেটেড টুথপেস্ট, এবং সেটা অবশ্যই ফ্লুরাইড সমৃদ্ধ। দাঁতের ডাক্তার কর্তৃক রিকমেন্ডেড যে টুথপেস্টগুলো সেটা ব্যবহার করবেন। তার সঙ্গে সাপ্লিমেন্টাল, হ্যাঁ, আপনি এডিশনালি নিমের ডালটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে। আমরা কিছুক্ষণ আগে যে আলোচনাটা করছিলাম যে দাঁত কিন্তু চোয়ালের হাড়ের মধ্যে বসানো থাকে, দাঁত আর হাড়ের মধ্যে কিছু লিগামেন্ট, তার উপরে মাংসটা থাকে যেটা একটা সফট টিস্যু, হ্যাঁ, সেখানে যেন ইনজুরি না হয়, খুব সফটলি নিমের ডালটা ব্যবহার করা যেতে পারে। স্যার, অনেক সময় আসলে আমরা বুঝতে পারি না যে দাঁত ওঠার স্বাভাবিক সময় আসলে কোনটা, এ বিষয়ে যদি একটু বলতেন। আমরা জানি দাঁত হচ্ছে আমাদের 2 রকমের, একটা হচ্ছে দুধ দাঁত, একটা স্থায়ী দাঁত। দুধ দাঁতটা মুখে আসতে শুরু করে 6 মাস বয়স থেকে। শিশুর বয়স যখন 6 মাস, তখন থেকে দুধ দাঁত আসতে শুরু করলো, এবং এটা 2 বছর, তার বয়স 2.5 বা 3 বছর পর্যন্ত যেতে পারে। 6 মাস থেকে এই সময়ের মধ্যে যে দাঁতগুলো মুখে আসবে সবগুলোই হচ্ছে তার দুধ দাঁত, যেগুলো সবগুলোই মুখ থেকে একসময় পড়ে যাবে। সেই দাঁতগুলো পড়ে যেয়ে সেখানে স্থায়ী দাঁত আসবে। সেই স্থায়ী দাঁতটা মুখে আসার সময় হচ্ছে 6 বছর।
6 থেকে 7 বছরে এক ধরনের দাঁত যেগুলো আমাদের নিচের পাটির সামনেরগুলো আসে, উপরেরগুলো 6 থেকে 8 বলি, এই সময়টা বলি। তারপরে আমাদের অন্যান্য দাঁতগুলো ধরুন 12 বছর 18 বছরের মধ্যে সব দাঁত চলে আসে। তো ওই আক্কেল দাঁতের যে বিষয়টা আছে সেটা আবার 18 থেকে অনেকের ক্ষেত্রে 25 এই সময়টাও আমরা বলি, 25 বছরের পরেও অনেকের ক্ষেত্রে আসে। স্যার, এই যে সময়টার কথা বললেন, এই নির্ধারিত সময়ের মধ্যে যদি দাঁত না ওঠে সেক্ষেত্রে আসলে আমরা কি করব? আমি শিশুদের প্রেক্ষাপটে আপনার উত্তরটা দিই। শিশুদের দুধ দাঁতটা পড়ে যাবে, সেখানে স্থায়ী দাঁত আসবে। দাঁত পড়ে যাওয়ার যেমন একটা নির্দিষ্ট সময় আছে, দাঁত আসারও একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের মধ্যে যদি স্থায়ী দাঁতটুকু না আসে, আমি ঘরোয়া সমাধানটা আগে আপনাকে দিই। অবশ্যই। হ্যাঁ, আমরা যেমন বলছিলাম যে সামনের দাঁতগুলো 6 থেকে, নিচের পাটির সামনের দাঁতগুলো 6 থেকে 8 আমরা বলি অ্যাভারেজ, একটু আকপিচ হয়। ধরেন সময়টা অনেক বেশি হয়ে গেল, নাই আসছে না মুখে, তখন আমরা বলি যে শক্ত কিছু চিবিয়ে খেতে। গাজর চিবিয়ে খাক, আপেল পেয়ারা চিবিয়ে খাক, আমরা চিবিয়ে খাক। কোনো কোনো ক্ষেত্রে সে কি দুধ দাঁতের জন্যে আর কি, যে বলে যে তুমি যে পেন্সিলটা দিয়ে লিখো, পেন্সিলটা একটু মাঝে মাঝে কামড় দিয়ে দেখো। আর একটু যদি যাই, এত কিছু করেও যেটা হচ্ছে না, তারপরে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তখন ডাক্তার দেখবে যে কি কারণে দাঁতটা আসছে না তার মুখে। না আসার অনেক কারণ থাকতে পারে। না আসার কারণগুলোর মধ্যে যেমন ধরুন যে জেনেটিক কিছু বিষয় আছে, জন্মগত বংশগত কিছু বিষয় আছে, তারপরে হরমোনাল কিছু বিষয় আছে। হ্যাঁ, কিছু হরমোন যেমন থাইরয়েডের একটু ইয়ের জন্যে দাঁত ওঠাটা বিলম্বিত হয় বা অনেক ক্ষেত্রে মিসিং থাকে। তারপরে কোনো ইনফেকশন যদি থাকে বাড়িতে, সেখান থেকে অনেক সময় দাঁত আসতে দেরি হয়। এরকম নানাবিধ কারণ আছে। তো ডাক্তারের কাছে যখন যাবে, সে দেখে বুঝবে তা কী কারণে দাঁতটা আসছে না, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। স্যার, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এবং আমরা যদি আসলে মনে রাখতে পারি তাহলে এই কথাগুলো আমাদের অনেক কাজে লাগবে। তো দাঁতের যত্ন নিয়ে যদি আপনি সংক্ষেপে আরও কিছু যুক্ত করতে চান। শিশুদের ক্ষেত্রে যেটা বলবো যে শিশুর মনস্তত্ত্ব বিকাশ, শিশুকে তার দাঁতটা জরুরি, দাঁতটাকে তার কি কি কাজে আসবে এই জিনিসটা তাকে বোঝানোটা এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা বাবা মার। এটা হচ্ছে 1। 2 হচ্ছে তার দাঁতের যত্নে করণীয় বিষয়গুলো। হ্যাঁ, এটা অবশ্যই তাকে সেই জিনিসগুলো করতে হবে। 2 বেলা দাঁত ব্রাশ খাওয়ার পর কুলি করে মুখ পরিষ্কার রাখা, নিয়ম মেনে নিয়ম মতো দাঁত ব্রাশ করা, টুথপেস্ট ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা, কোন খাবারগুলো খাবে সেই খাবারগুলো, শাকসবজি ফলমূলের দিকে তাকে একটু বেশি আগ্রহ বাড়িয়ে তোলা, এবং যে খাবারগুলো দাঁতের জন্য ক্ষতিকর সেই খাবারগুলো পরিমাণ মাত্রা কমিয়ে দেয়া। স্যার, আজকে আপনি অত্যন্ত বিশদভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে আমরা কি করব না দাঁতের যত্নের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। কথা হচ্ছিল শিশুর দাঁতের ক্ষয় ও দাঁত ব্যথা নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।